সিরিয়া এক দশকেরও বেশি সময় ধরে যুদ্ধের পাকে আটকে থাকা একটি দেশ, যা পুনরায় উত্তাল হয়ে উঠেছে। 2011 সালের গৃহযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে সামান্য শান্তি ফিরে এসেছিল, কিন্তু বিদ্রোহী গোষ্ঠীগুলোর আকস্মিক আক্রমণ সেই স্থিতিশীলতা আবার চ্যালেঞ্জের মুখে ফেলেছে। আলেপ্পো, যা কৌশলগতভাবে সিরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলোর একটি, যেখানে বিদ্রোহীদের আক্রমণ এবং আসাদ সরকারের প্রতিরোধ এই সংঘাতের নতুন অধ্যায়ের সূচনা করেছে। রাশিয়া ও ইরান, যারা আসাদের প্রধান মিত্র, তাদের অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে। একই সঙ্গে ইসরায়েলের দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর উপর আক্রমণ এই সংকটকে আরও তীব্র করে তুলছে। সিরিয়ার উত্তাল পরিস্থিতি শুধু দেশটির অভ্যন্তরেই সীমাবদ্ধ নয়, এটি গোটা মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং বৈশ্বিক শক্তির ভারসাম্যের উপর প্রভাব ফেলতে শুরু করেছে। সিরিয়ার এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অবস্থানকে নয়, বৈশ্বিক ভারসাম্যকেও প্রভাবিত করছে। এই সংকটের উৎস, বিদ্রোহীদের অভিপ্রায় এবং সম্ভাব্য ফলাফল নিয়ে গভীর বিশ্লেষণের প্রয়োজন। আমাদের আজকের এই বিশ্লেষণ সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার একটি প্রয়াস। সিরিয়ার ইতিহাসে 2011 সাল এক অবিস্মরণীয় অধ্যায়। মধ্যপ্রাচ্যের আরব বসন্ত আন্দোলনের ঢেউয়ে ভেসে গিয়েছিল সিরিয়া। সাধারণ মানুষের শান্তিপূর্ণ বিক্ষোভের জবাবে আসাদ সরকার যে সহিংস দমনপীড়ন চালায়, তা গণ অসন্তোষকে আরও তীব্র করে তোলে। অল্প সময়ের মধ্যে সিরিয়ার গৃহযুদ্ধ রূপ নেয় এক বহুমুখী সংঘাতে। সরকার বিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলো এবং জঙ্গি সংগঠনগুলো একদিকে, আর আসাদের সেনাবাহিনী, ইরান সমর্থিত হিজবুল্লাহ এবং রাশিয়া অন্যদিকে, এই দুই শক্তির লড়াই দেশটিকে ধ্বংসের পথে ঠেলে দেয়। 2015 সাল ছিল এই যুদ্ধের একটি বড় মোড়। রাশিয়া যখন সিরিয়ায় সরাসরি সামরিক হস্তক্ষেপ করে, তখন আসাদ সরকার হারানো জমি পুনরুদ্ধার করতে শুরু করে। কিন্তু ইদলিব প্রদেশ, বিশেষত উত্তর পশ্চিমাঞ্চল, বিদ্রোহীদের শক্তিশালী ঘাঁটি হয়ে ওঠে। এখানেই তাহরির আল শাম এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠী নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখে। সম্প্রতি উত্তর সিরিয়ায়, বিশেষ করে আলেপ্পা এবং ইদলিবে বিদ্রোহীরা আক্রমণাত্মক অবস্থানে গেছে। তারা একাধিক গুরুত্বপূর্ণ শহর এবং রাস্তা দখলের চেষ্টা করছে। এই হামলার জন্য তারা এমন একটি সময় বেছে নিয়েছে যখন সিরিয়ার সরকার দক্ষিণে ইসরায়েলের হিজবুল্লাহর উপর হামলার কারণে প্রতিরক্ষায় ব্যস্ত। বিদ্রোহী গোষ্ঠীগুলো বুঝতে পেরেছে যে সিরিয়ার সরকারের মূল বাহিনী দক্ষিণে ব্যস্ত থাকায় উত্তরাঞ্চলে প্রতিরক্ষা দুর্বল। তাদের লক্ষ্য আসাদ সরকারের অবস্থানকে আরও দুর্বল করা এবং তাদের নিজেদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে প্রভাব বাড়ানো। তাহরির আল শাম, এইচটিএস এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠী এই আক্রমণকে এক কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছে। তারা শুধুমাত্র সামরিক বাহিনীকে আঘাত করছে না, বরং স্থানীয় জনগণের মধ্যে সরকারের প্রতি অসন্তোষ সৃষ্টি করার চেষ্টা করছে। রাশিয়া সিরিয়ায় আসাদের সবচেয়ে শক্তিশালী মিত্র। তারা বিমান হামলা এবং সামরিক সরঞ্জামের মাধ্যমে আসাদ সরকারকে টিকিয়ে রেখেছে। তবে সাম্প্রতিক সময়ে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া তাদের সম্পদ এবং মনোযোগের একটি বড় অংশ সেখানেই কেন্দ্রীভূত করেছে, যা সিরিয়ায় তাদের কার্যক্রম কিছুটা সীমিত করেছে। ইরান অন্যদিকে সিরিয়ায় শিয়া সম্প্রদায়ের অবস্থানকে সুসংহত করতে হিজবুল্লাহর মাধ্যমে সহায়তা দিচ্ছে। তবে ইসরায়েলের ধারাবাহিক হামলার কারণে হিজবুল্লাহ এবং ইরানকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। বিদ্রোহীদের এই আক্রমণ পশ্চিমা শক্তির জন্য একটি বার্তা। যুদ্ধ মানেই সাধারণ মানুষের দুর্ভোগ। সিরিয়ার বেসামরিক জনগণ একদিকে সরকারি বাহিনী এবং অন্যদিকে বিদ্রোহীদের মাঝখানে আটকে পড়েছে। বিদ্রোহীদের আক্রমণের ফলে নতুন করে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা এই পরিস্থিতিকে মানবিক সংকট হিসেবে দেখছে। বোমা হামলা, খাদ্য সংকট এবং চিকিৎসা সেবার অভাব, এগুলো সিরিয়ার সাধারণ মানুষের জীবনে স্থায়ী রূপ নিয়েছে। জাতিসংঘের মতে সিরিয়ার বর্তমান পরিস্থিতি পুরো মধ্যপ্রাচ্যের জন্য একটি মানবিক বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে। বিদ্রোহীদের এই আকস্মিক হামলার পর আন্তর্জাতিক শক্তিগুলো সিরিয়ার প্রতি তাদের অবস্থান পুনর্বিবেচনা করছে। পশ্চিমা শক্তিগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, দীর্ঘদিন ধরে সিরিয়ায় তাদের স্বার্থ বজায় রাখতে বিদ্রোহীদের কিছু গোষ্ঠীকে সমর্থন করে আসছে। তবে বিদ্রোহীদের এই আক্রমণ সুনির্দিষ্ট কৌশলের অংশ, যা পশ্চিমাদেরও নতুন অবস্থান নিতে বাধ্য করতে পারে।
ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ এই সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সিরিয়ায় মানবাধিকার লঙ্ঘন এবং বেসামরিক মানুষের দুর্ভোগ কমানোর আহ্বান জানিয়ে তারা পুনরায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। তবে বাস্তবতার মাটিতে তা কার্যকর করা কঠিন হয়ে দাঁড়িয়েছে, কারণ রাশিয়া ও ইরান এই অঞ্চলে নিজেদের অবস্থান ধরে রাখতে বদ্ধপরিকর। সিরিয়ার উত্তেজনা দেশটির অভ্যন্তরীণ রাজনীতির সীমা ছাড়িয়ে পুরো মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যকেও প্রভাবিত করছে। ইসরায়েলের সাম্প্রতিক হামলা কেবল হিজবুল্লাহর ক্ষমতা দুর্বল করছে না, বরং ইরানের আঞ্চলিক প্রভাবের উপর বড় চাপ সৃষ্টি করছে। ইরান যদি সিরিয়ায় তার কৌশলগত অবস্থান হারায়, এটি তেহরানের জন্য একটি বড় কূটনৈতিক ধাক্কা হয়ে দাঁড়াবে এবং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন শক্তি পুনর্বিন্যাস ঘটাবে। তুরস্ক সিরিয়ার উত্তর সীমান্তে সামরিক উপস্থিতি জোরদার করে যাচ্ছে এবং বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। এই ভূমিকাটি কেবল আঞ্চলিক উত্তেজনাকেই তীব্রতর করছে না, বরং সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতার জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে। তুরস্কের ক্রমবর্ধমান হস্তক্ষেপে কুর্দি গোষ্ঠীগুলোর উপর চাপ বাড়ছে, যা আঞ্চলিক সংকটকে আরও জটিল করে তুলছে। অন্যদিকে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, যারা সিরিয়ার পুনর্গঠনে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছিল, তারা এখন এই সংঘাতের প্রেক্ষিতে নিজেদের অবস্থান পুনর্মূল্যায়ন করছে। এই দুই দেশ আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে তুরস্কের উত্থানকে মোকাবেলা করার পরিকল্পনা করছে। ফলে সৌদি তুরস্ক প্রতিযোগিতা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতির গতি প্রকৃতিতে নতুন মাত্রা যোগ করেছে। বিদ্রোহীদের আক্রমণ এবং সরকারের পাল্টা প্রতিক্রিয়ার ফলে উত্তর পশ্চিমাঞ্চলে যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছে। রাশিয়া ও সিরিয়া যৌথভাবে বিদ্রোহীদের দমন করার চেষ্টা চালাচ্ছে, তবে এতে যুদ্ধ আরও তীব্রতর এবং দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় বিশেষজ্ঞরা মনে করেন, আন্তর্জাতিক সম্প্রদায় যদি অবিলম্বে উদ্যোগী না হয়, তাহলে এই সংঘাত আরও কয়েক বছর ধরে চলতে পারে। জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন যদিও শান্তি প্রতিষ্ঠার জন্য চাপ দিচ্ছে, তবে রাশিয়া এবং ইরানের মতো শক্তিগুলোর ভূমিকা এই প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, একটি বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির পথ খুলতে হবে। বিদ্রোহী গোষ্ঠীগুলোকে আলোচনায় অংশগ্রহণে বাধ্য করতে পশ্চিমা দেশগুলোর চাপ প্রয়োগ প্রয়োজন। কূটনৈতিক আলোচনার মাধ্যমে যদি মানবিক সহায়তার পথ তৈরি করা যায়, তাহলে সিরিয়ার জনগণের দুর্ভোগ কিছুটা কমানো সম্ভব। তবে এই জটিল সংকটের সমাধান দ্রুত বা সহজ হবে না।